হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এনবিইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 1-এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে PIL সম্পর্কে আলোচনা হচ্ছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। ঠিক আছে, তো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, যেটা থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1-এর একটি গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো চলো এবার আজকে যে তোমাদের মেন টপিকটা রয়েছে বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সেটা সম্পর্কে আলোচনা করা যাক। তো PIL বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কী দেখে নেব, এর ঐতিহাসিক পটভূমি এবং সূচনা কী রয়েছে। ঠিক আছে, তো 1981 সালের আগে শুধুমাত্র সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পক্ষই বিচার পাওয়ার জন্য আদালতের কাছে দ্বারস্থ হতে পারত। মানে যেই ব্যক্তির উপরে অত্যাচার হয়েছে শুধুমাত্র সেই ব্যক্তিই কিন্তু আদালতের কাছে যেতে পারত ন্যায় বিচারের জন্য। কিন্তু ঐতিহাসিক SP গুপ্তা মামলা হিসেবে আমরা দেখে নেব যে পরবর্তীকালে যেটা হয়েছিল 1981 সালে PS গুপ্তা মামলায় সুপ্রিম কোর্ট এক যুগান্তরকারী রায়ের মাধ্যমে এই প্রথাগত নিয়মের কিছু পরিবর্তন নিয়ে আসে। ঠিক আছে, যে আগে যে প্রথাটা ছিল যে শুধুমাত্র যাদের প্রতি কোনো অসামাজিক কাজ করা হবে বা যাদের অত্যাচারিত হবে তারাই শুধুমাত্র আদালতের কাছে দ্বারস্থ হতে পারবে, কিন্তু 1981 সালে এই আইনে কিছুটা পরিবর্তন করা হয়। ঠিক আছে, নিয়মের মধ্যে কিছুটা পরিবর্তন করা হয়। পরিবর্তনটা কি, যে এই রায়ের পর থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাড়াও যে কোনো সচেতন নাগরিক, ঠিক আছে, মানে যে ব্যক্তির উপরে অত্যাচার করা হয়েছে বা অত্যাচারিত হয়েছেন যিনি, তাকে ছাড়া যে কোনো সচেতন নাগরিক বা সংগঠন জনস্বার্থে আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার লাভ করে। ঠিক আছে, যে কোনো সচেতন নাগরিক বা সংগঠন আদালতের কাছে কিন্তু দ্বারস্থ হতে পারবে তার নিজের অধিকারের বা অন্যের কোনো অধিকারের জন্য। ঠিক আছে, নেক্সট, জনস্বার্থবাহী মামলার প্রধান বৈশিষ্ট্যসমূহ। তো এই মামলার কী বৈশিষ্ট্যগুলো আছে, তো প্রথম বৈশিষ্ট্য হলো চিঠির মাধ্যমে আবেদন, মানে কীভাবে আবেদন করা যাবে বা কী বৈশিষ্ট্যগুলো রয়েছে। প্রথমে রয়েছে চিঠির মাধ্যমে আবেদন, যে বিচারপতির উদ্দেশ্যে পাঠানো সাধারণ পোস্টকার্ড বা চিঠির তথ্যের ভিত্তিতেও আদালত সরাসরি মামলা হিসেবে গ্রহণ করে পদক্ষেপ নিতে পারবে। ঠিক আছে, আদালত মামলাটাকে গ্রহণ করার পদক্ষেপ নিতে পারবে যদি কেউ পোস্টকার্ড বা চিঠির মাধ্যমেও যদি জাজের কাছে যদি কোনো রিপোর্ট পেশ করে। ঠিক আছে, কোনো ধরনের মামলা যদি আদালতের সামনে যায় পোস্টকার্ড হিসেবে বা চিঠির মাধ্যমে, তাহলে সেটা কিন্তু আদালত গ্রহণ করে তার উপরে পদক্ষেপ নিতে পারবে। ঠিক আছে, এই অধিকারটা দেওয়া হয়েছে। নেক্সট হলো তৃতীয় পক্ষের উদ্যোগ, মানে মূল ভুক্তভোগী ছাড়াও যে কোনো সমাজসেবী, আইনজীবী বা নাগরিক সংগঠন নিপীড়িতদের পক্ষে মামলা দায়ের করতে পারবে। ঠিক আছে, যারা নিপীড়িত হচ্ছে বা যে ভুক্তভোগী তাকে ছাড়াও অন্য কোনো সমাজসেবী যদি হয় বা কোনো যদি আইনজীবী হয় অথবা কোনো নাগরিক সংগঠন, তার প্রতি হয়ে কিন্তু আদালতের কাছে দ্বারস্থ হতে পারবে বা আদালতের কাছে মামলা দায়ের করতে পারে। ঠিক আছে, নেক্সট হলো স্বল্প ব্যয় এবং সহজ প্রক্রিয়া। সাধারণ মামলার মতো জটিল বা ব্যয়বহুল আইন প্রক্রিয়ার প্রয়োজন হয় না। সাধারণ মামলার মতো কোনো ধরনের জটিল কোনো ব্যয়বহুল এখানে প্রয়োজন হয় না। সাধারণ মামলার ক্ষেত্রে সাধারণ হিসেবেই কাজগুলো করা হয়, ফলে সাধারণ মানুষের প্রবেশাধিকার সহজ হয়। ঠিক আছে, সাধারণ মানুষের যে কোনো মামলায় এখানে যে ব্যয়ের যে ব্যাপারটা আছে এখানে খুব বেশি পরিমাণে ব্যয় হয় না। ঠিক আছে, যেরকম মামলা তো সেই হিসাবে এখানে অর্থের ব্যাপারটা চলে আসে। ঠিক আছে, তো সাধারণ মানুষ এখানে খুব সহজেই প্রবেশ করতে পারে বা আদালতের কাছে দ্বারস্থ হতে পারে।
নেক্সট রয়েছে পিআইএল এর মূল উদ্দেশ্য এবং প্রয়োগ ক্ষেত্র। ঠিক আছে, পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এর মূল উদ্দেশ্য কী কী রয়েছে এবং কোথায় কোথায় এটা প্রয়োগ করা যেতে পারে। তো প্রথমে দেওয়া আছে যে দুর্বল এবং শোষিতদের ন্যায় প্রদান করা। ঠিক আছে, যারা দুর্বল শ্রেণী বা যারা শোষিত হয়ে এসেছে তাদেরকে ন্যায় দেওয়ার জন্য মূল এটার হচ্ছে উদ্দেশ্য ছিল। ঠিক আছে, তো সমাজে পিছিয়ে পড়া দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষদের আইনি সুরক্ষা এবং ন্যায় বিচার সুনিশ্চিত করা ছিল এটার প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় নম্বরে রয়েছে সরকারি সিদ্ধান্তের পর্যালোচনা, মানে সরকারের কোনো ভুল বা জনবিরোধী সিদ্ধান্তের কারণে জনস্বার্থ বিঘ্নিত হলে আদালতকে বা আদালতে চ্যালেঞ্জ করা যায়। ঠিক আছে, কোনো পক্ষের প্রতি বা সরকার যদি কারো পক্ষে যদি কোনো ভুল নির্দেশ দিয়ে থাকে বা জনবিরোধী কোনো সিদ্ধান্ত দিয়ে থাকে, তাহলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু আদালতকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো। ঠিক আছে, বা সেই রায়ের বিরুদ্ধে। নেক্সট হলো সামাজিক সমস্যার সমাধান। যতগুলো সামাজিক সমস্যা রয়েছে যদি কোনো ক্ষেত্রে আমি দেখি, যেমন কী কী রয়েছে এখানে, পরিবেশ দূষণ, মানবাধিকার লঙ্ঘন, নারী এবং শিশু সুরক্ষা, এই সমস্ত ক্ষেত্রে কি হয়, পিআইএল কার্যকর দিক নির্দেশনা প্রদান করে। ঠিক আছে, কার্যকর দিক নির্দেশনা প্রদান করে কী কী ক্ষেত্রে, যেটা হচ্ছে পরিবেশ দূষণ, মানবাধিকার লঙ্ঘন, নারী এবং শিশু সুরক্ষার ক্ষেত্রে কিন্তু পিআইএল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট রয়েছে বিচার বিভাগীয় সক্রিয়তা এবং তাৎপর্য। তো বিচার বিভাগে এক নতুন দিগন্ত হিসেবে পিআইএল নিজের কাজগুলো করে চলেছে। ঠিক আছে, তো জনস্বার্থবাহী মামলা ভারতের বিচার ব্যবস্থা এক যুগান্তরকারী দিগন্ত উন্মোচন করেছেন। ঠিক আছে, জনস্বার্থবাহী মামলা বা পিআইএল বলা হয়, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এটা বিচার ব্যবস্থার ক্ষেত্রে খুবই যুগান্তরকারী পরিবর্তন এনেছে। পিআইএল এর সক্রিয়তার মাধ্যমেই ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তা ক্রমাগত শক্তিশালী রূপ লাভ করেছে। ঠিক আছে, পিআইএল এর জন্য ভারতের যে বিচার ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে খুবই শক্তিশালী হয়ে উঠেছে। ঠিক আছে, যা ভারতীয় সংবিধানের নির্দেশিত সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো পিআইএল এর জন্য যেটা রয়েছে সেটা ভারতের যে বিচার বিভাগ রয়েছে, বিচার বিভাগ কিন্তু বহু অংশে কিন্তু শক্তিশালী হয়ে উঠেছে। ঠিক আছে, আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।